নানা অনিয়মের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। আমি এত কথা বলবো না। আমি কবির সুমনের একটা গান ছিল, সেটার দুইটা লাইন আমার মনে পড়তেছে হঠাৎ করে, সেগুলো বলি যে কতটা লাশ পেরোলে বুঝবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে হাওয়া যেদিকে সেদিকে পাল তুলে নৌকা বাওয়া শুরু করে। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা সমস্যা। দেখা গেছে যে এইখানে যেহেতু অনেকে সুবিধা মনে করছে যে এটা এখানে গেলে সুবিধাজনক হবে। এনসিপি এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, গাইড করে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। দেশের সকল বৈষম্য দূর করতেই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, কিন্তু বর্তমানে সেই বৈষম্য বিরোধী দলের সমন্বয়করাই বিভিন্ন দুর্নীতিতে জড়িত। তাই তো সেই দলের হাজারটা দুর্নীতির অভিযোগ আনায় উমামা ফাতেমাকে দেওয়া হয় কঠিন হুঁশিয়ারি, যার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। এমন কিছু করছে এনসিপি, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি, গেল কই? মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন। 28 ফেব্রুয়ারি ছাত্রদের নতুন দল এনসিপি তৈরি করলেও মাত্র 5 মাসের মাথায় সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন চাঁদাবাজি থেকে অন্যায় দুর্নীতিতে যুক্ত। দলের সেই সব সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এনসিপির উপর ক্ষিপ্ত হয়ে এনসিপির বিভিন্ন জেলা সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিরোধী ছাত্র রংপুরের যে প্ল্যাটফর্ম, এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিচ্ছি। ছাত্রদের নতুন দলে এরকম দুর্নীতি থাকায় ভাঙনের সুর ধরা দিয়েছে এনসিপিতে। বর্তমানে তারা কোনো নতুন সমাবেশের ডাক দিলে সেখানে আগের মতো আর লোকজন হয়নি। এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে। সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? বিতর্ক কিন্তু সামনে আসতেছে। অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে, 1 কোটি টাকা নিচে নাকি কোনো তদবিরই করে না। মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায়, কিন্তু প্রাডো গাড়িতে, সাতখোলা গাড়িতে যায়। এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে। 3 মাস হতে পারলো না, এখনই এত বিতর্ক। এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না। জুলাই আন্দোলনের সময় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাঙচুর এবং বর্তমানেও বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত থাকায় এনসিপি দল নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসা যাক। এমন কিছু করছে এনসিপি, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি, গেল কই? মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো, আগে তো ছিল ধরেন গত রেজিমের সময় সমাজের প্রধান দ্বন্দ্ব কি ছিল? আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টি আওয়ামী লীগ। এখন সমাজের প্রধান দ্বন্দ্ব হলো ইউনুস বিএনপি বনাম জামাত এনসিপি। এই তো প্রধান দ্বন্দ্ব এখন পর্যন্ত। এই অবস্থা দাঁড়াচ্ছে, জানি না এটা কি হবে। এবং এটা কী হবে আমি বলি আপনাকে, এটা ফিজিক্সের ভাষায় বলি। সেটা হচ্ছে জুলাই চার্টার যে হচ্ছে না, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্প্রিং বোর্ড। জুলাই চার্টার কী হবে, কীভাবে হবে, সেইটার উপরে কিন্তু আবার নতুন মেরুকরণ হবে। সেটার উপর আবার রাজনীতিটা আবার আপনার নতুন শেপ নেবে। এখনকার বাস্তবতায় সেখানে কি সবাই একমত হবে? জুলাই না, সবাই একমত হবে না। কারণ আজকে তো দেখলেন এনসিপি এটা একমত হচ্ছে না, এবং জামাত ইভেন পার্টিসিপেটও করলো না। এবং জিজ্ঞেস করা হয়েছিল জামাতের এক নেতাকে যে আপনারা ওই শফিকুল আলম বলতেছেন উনি আশা করছে আগামীকাল। ওনার কথা তো কোনো বললো টুলো নাই, উনি তো বলছেন যে বলেছেন যে আগামীকাল যোগ দেবে। ওরা আশা করছে যদি যোগ দেয় তাহলে শফিকুল আলমের কথাটা। এই দল কোনো স্বাভাবিক দল নয়। এই দল একটি সরকারের আশীর্বাদ পুষ্ট দল। আমাদের কিছু কতিপয় নেতৃবৃন্দকে তারা প্রলোভন দেখিয়েছে, তাদের দলের সাথে অন্তর্ভুক্ত করেছে। এই যে এনসিপি একটি রাজনৈতিক দল, এই দল গঠনের 3 জন মাস্টার মাইন্ড রয়েছে। প্রথমত নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। এই দল কোনো স্বাভাবিক দল নয়। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমরা মনে করি যে এদেশের তরুণরা যদি একসাথে কাজ করতে পারতো সেটি আরো ভালো হতো। তারা মনে করেছে যে তারা যে আপনার ছাত্র শক্তির ভাই ব্রাদার ছিল, তারা অল্প সংখ্যক, তারাই আসলে কাজকাম একসাথে করতে চায়। ভালো, তাদের ভিতরে হয়তো সেই সম্পর্ক আছে, বা কিছু বাম ঘরানার মানুষকে তারা তাদের সাথে যুক্ত করেছে, কিন্তু তাদের সাথে সাবেক শিবিরের একটি বড় অংশ যুক্ত হয়েছিল, তারা আবার তাদের সাথে যায়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান, যেটি নিয়ে আসলে সমালোচনা শুরু হয়েছে, যে এনসিপির এত যে আমরা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম, সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে, এইভাবে তারা লোক এনেছে। কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে। এখন এইগুলো কেন হচ্ছে? কারণ নানান ধরনের
বিতর্ক কিন্তু সামনে আসতেছে। আপনি দেখেছেন যে আব্দুল্লাহিল বাকি তিনি আসলে আপনার এনসিপির অনেকের সাথে আসলে ঘনিষ্ঠ, তিনি সরাসরি করেন না, তিনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে, অনেকে বিভিন্নভাবে আপনার 1 কোটি টাকা নিচ্ছেন নাকি কোনো তদবিরই করে না। এই পোস্ট কিন্তু এনসিপির সাথে ঘনিষ্ঠ আব্দুল্লাহিল বাকি নিজে ফেসবুকে তিনি পোস্ট করেছেন যে আপনারা কেন এনসিপির কোনো কিছু হলে আমারে ট্যাগ করেন। তো বড় ধরনের স্বপ্ন পতনই মনে হয়। 1 বছর এখনো হয়নি, 11 মাস চলছে। সেই 11 মাসের মাথাতে এসেই বোধহয় স্বপ্নগুলো একে একে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যে স্বপ্ন তারা দেখেছিল, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নে একটা কালো ভ্রমর আঘাত করেছে, স্বপ্নে কালো মেঘ জমেছে এবং সেই মেঘ চতুর্দিকে অন্ধকার করে দিচ্ছে। বলছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা। 1 বছর এখনো হয়নি, 11 মাস চলছে। এরই মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে চূড়ান্ত ফাটল আমরা দেখলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন উমামা ফাতেমা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এবং এনসিপি নেতাদের এবং এই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে কারা হস্তক্ষেপ করছে, সরকার থেকে হস্তক্ষেপ করছে, সরকারের উপদেষ্টারা হস্তক্ষেপ করছে, এরকম নানা ইঙ্গিত দিয়ে এক ধরনের যে পরিবেশ তৈরি করলেন, তাতে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতরে আদতে যে নীতির কিছু হচ্ছে না, নতুন বাংলাদেশ বিনির্মাণের কিছু হচ্ছে না, ওই পুরনো ধারাতেই চলছে মন্তব্য করেই ফেসবুকে একটা মারাত্মক বড় একটা পোস্ট দিয়েছেন। সেখানেই কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলন নজিরবিহীনভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 2005 সালের 5 আগস্ট অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য ও নিপীড়নহীন নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ। কর্তৃত্ববাদ, দখল, দুর্নীতি, মানবাধিকারের প্রতিশ্রুতি ছিল সেই অভ্যুত্থানের নেতাদের। অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মদের জেদ ও স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম আজকে একেবারে নীতিহীনতার চরম শিখরে উঠে গেছে, তেমনটাই বলেছেন উমামা ফাতেমা। যেসব পয়েন্টে তিনি কথা বললেন, গণমাধ্যমও স্পেসিফিক করেছে সেই পয়েন্টগুলো, সেগুলো নিয়েই কথা বলছি। তিনি বলেছেন নেতৃত্ব অনিয়ম ও দলীয় হস্তক্ষেপের প্রসঙ্গ। সেখানে বলেছেন যে সংগঠনের নেতৃত্ব নির্বাচন ছিল একপক্ষীয় ও রাজনৈতিক প্রভাবিত। 2025 সালের জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেওয়া অধিকাংশ ভোটার নাকি একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। অনেক যোগ্য কর্মী প্রার্থী হওয়ার সুযোগ পাননি, এমনকি যারা ভোটে অংশ নেননি তারাও পরে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন। অর্থাৎ সর্বশেষ যে ভোট হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে, তেমনটা তিনি বলেছেন। মুখপাত্র হলেও মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজ সেটা তার নিয়ন্ত্রণে ছিল না, এমনটা বলেছেন একজন মুখপাত্র হিসেবে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহারের অধিকার থাকা উচিত, অথচ তার অভিযোগ তাকে অ্যাক্সেস দেওয়া হয়নি, বরং সেই পেজ থেকেই তার বিরুদ্ধে পোস্ট করা হয়। অর্থাৎ একদিকে তাকে সংগঠনের মুখপাত্র বলা হলেও অন্যদিকে তাকে জনসম্মুখে বিব্রত করা হয়েছে, যা নেতৃত্বের দ্বিচারিতা ও প্রতিহিংসার ইঙ্গিত দেয় বলে তিনি বলেছেন। অভ্যন্তরীণ ভাঙন এবং কলঙ্ক লেপনের কথাও তিনি বলেছেন এক সময় সহযোদ্ধারাই জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালান। তিনি এটাও লিখেছেন যে মানুষগুলোর সঙ্গে আমি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন চালিয়েছে। এ থেকে বোঝা যায় প্ল্যাটফর্মে সহমতের রাজনীতি নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক বলয়ের আধিপত্য বিস্তার করা হয়েছে। আদর্শচ্যুতি ও সুবিধাবাদ। উমামা ফাতেমা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম এখন টিস্যু পেপারের মতো মানুষকে ব্যবহার করে। তিনি অভিযোগ করেছেন ক্ষমতার নিকটবর্তী হতেই অনেক নেতা রাজনৈতিক সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছেন। একসময় যারা জুলাই অভ্যুত্থান, সংস্কার, শহীদ কিংবা আহতদের নিয়ে কথা বলেছেন তারাই পরে দলীয় হাইকমান্ডের প্রতি আনুগত্য দেখাতে শুরু করেছেন।